Hello, welcome to Crack Vision. Wish you a very good evening to everyone. I hope all of you are doing good. এখনো পর্যন্ত গ্রুপ সি এর নতুন সিলেবাস অনুযায়ী সংযোজিত নতুন অধ্যায়সমূহের মধ্যে এনইপি 2020, WBSEP 2023, জেন্ডার অ্যাওয়ারনেস, রুলস অ্যান্ড রেগুলেশন, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেসের ক্লাস 1 কমপ্লিট করেছি। আজকে আমরা এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের সেকেন্ড ক্লাস কমপ্লিট করব। আশা করছি সকলেই ভালো আছো এবং এই চ্যানেলটিকে ক্রমাগত তোমরা দেখছো এবং নিজেদের রিসোর্স এনহ্যান্স করছো। ক্র্যাক ভিশনের সঙ্গে জুড়ে থাকতে হলে ক্র্যাক ভিশন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা আমাদের ক্লাসে নতুন তারা তো রয়েইছো, এবং যারা পুরনো তারা তো রয়েইছো, যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনে হিট করবে, সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে এই ক্র্যাক ভিশনের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। সো আজকের জন্য ইন্ট্রোডাকশন এইটুকুই। এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেসের আমরা মেন পার্ট বা মেন বডির পার্ট 2 এর দিকে আমরা এগিয়ে যাব। হিয়ার ইজ পার্ট 2, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। আগের দিনে আমরা এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের মধ্যে দেখেছিলাম যে কিভাবে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের আমাদের কাছে পলিউশন, এনভায়রনমেন্ট কি, এই জিনিসগুলো আমরা লক্ষ্য করেছিলাম। সেই জিনিসের মধ্যে আমরা ওয়াটার পলিউশন দেখেছি, সয়েল পলিউশন দেখেছি, এয়ার পলিউশন দেখেছি, নয়েজ পলিউশন দেখেছি, রেডিও অ্যাক্টিভ পলিউশন দেখেছি। আজকে আমরা বায়োডাইভার্সিটি কি দেখব, বায়োডাইভার্সিটি কয়েক ধরনের সেগুলো আমরা দেখব এবং আমরা পরবর্তী ক্লাসের দিকে এগিয়ে যাব। হোয়াট ইজ বায়োডাইভার্সিটি? একটি অঞ্চলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবের বৈচিত্র্যকেই বলা হয় জৈব বৈচিত্র্য। আমরা যখন এনভায়রনমেন্ট কি তখন পড়েছিলাম, সেখানে দুটো কম্পোনেন্ট পড়েছিলাম, বায়োটিক অ্যাবায়োটিক। মানে সেখানে লিভিং নন লিভিং দুজনেই আছে। কিন্তু দিস পার্টিকুলার ওয়ার্ড জৈব বা বায়ো, দিস পার্টিকুলার টু ওয়ার্ডস আমাদেরকে এটা ডিফাইন করে দিচ্ছে যে বায়োডাইভার্সিটির আন্ডারে যে সমস্ত জীবেরা থাকবে তারা সকলেই জীবিত। তাদের মধ্যে আমরা কারা কারা পাচ্ছি, কাদের কাদের পাচ্ছি? উদ্ভিদদের পাচ্ছি, প্রাণীদের পাচ্ছি এবং অণুজীবদের পাচ্ছি। এই জৈব বৈচিত্র্যকে তিনটে স্তরে ভাগ করা হয়েছে: স্পিসিস ডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটি এবং ইকোসিস্টেম ডাইভার্সিটি। এবার আমরা দেখে নেব একে একে সেই ডাইভার্সিটিগুলোর কি কি প্রকারভেদ। জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি। একই প্রজাতির জীবেদের মধ্যে যে জিনগত ভিন্নতা সেটাকে জেনেটিক ডাইভার্সিটি বলে। যেমন আমরা যদি এখন বলি আম, তাহলে আমের ল্যাংড়া, হিমসাগর, ফজলি, লক্ষণভোগ এতগুলো ধরনের ভ্যারাইটি রয়েছে। চাল, চালের মধ্যে আমাদের কাছে অনেক রকম ভ্যারাইটি আছে, যেমন পাঞ্জাবি বাসমতি, হিমাচল প্রদেশ বাসমতি, তুলাই পাঞ্জি রাইস, কালো নুনিয়া চাল, এগুলো হচ্ছে বিভিন্ন জেনেটিক ডাইভার্সিটি। প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি কি? মানে একটা অঞ্চলে টোটাল কতগুলো স্পিসিস রয়েছে এটাকে আমরা স্পিসিস ডাইভার্সিটি বলি। যদি আমরা বলি সুন্দরবন রিজিয়নে কতগুলো সুন্দরী গাছ রয়েছে, গরান গাছ রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, তারপরে তোমার হচ্ছে বাটারফ্লাই স্পিসিস কতগুলো রয়েছে, যতগুলো স্পিসিসের বৈচিত্র্য আমরা পরিলক্ষিত করব সেটাকে আমরা কি বলবো? স্পিসিসের ডাইভার্সিটি। একটা এলাকায় যদি স্পিসিস ডাইভার্সিটি বেশি হয় তার মানে সেই এলাকার আবহাওয়া, এনভায়রনমেন্ট ভালো। আর কোনো জায়গার যদি স্পিসিস ডাইভার্সিটি কম হয় দ্যাট মিনস সেই জায়গাটা বসবাসের উপযোগী নয়, তাই জন্যই ওখান থেকে বিভিন্ন স্পিসিসগুলো বেরিয়ে আসছে, রাইট? যেমন যদি আমরা বলি সুন্দরবনে 400+ মাছ ও বহু স্তন্যপায়ী প্রাণীর স্পিসিস লক্ষ্য হয় এবং পশ্চিম ঘাটে 4500 উদ্ভিদ প্রজাতি আমরা লক্ষ্য করি, এবং কোনো না কোনো দিন আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ি এই বাটারফ্লাই উদ্ভব হয়েছে, এই একটা কাঁটা জাতীয় উদ্ভিদ উদ্ভব হয়েছে। এই কয়েক বছর আগে শোনা গেছিল হিমালয়ান ইউ পাওয়া গিয়েছে, যেটা ক্যান্সারের ড্রাগ, যেখান থেকে ট্যাক্সল নামক একটি ড্রাগ উদ্ভাবিত হয়। সো পশ্চিম ঘাটটাকে আরো একটা ভাবে মনে রাখতে হবে, ইটস আ হটস্পট রিজিয়ন। বাস্তুতন্ত্র বৈচিত্র্য বা ইকোসিস্টেম ডাইভার্সিটি কি? বিভিন্ন ধরনের ইকোসিস্টেমের সংখ্যাকে আমরা ইকোসিস্টেম ডাইভার্সিটি বলে থাকি। যেমন আমরা যদি ইন্ডিয়ার কথা বলি তাহলে ইন্ডিয়ার ওয়েস্টার্ন রিজিয়নে আমরা মরুভূমির বৈচিত্র্য দেখতে পাব। নর্থে আমরা হিমালয়, তার মানে আমরা যদি বলি যে স্নো, এর বৈচিত্র্য দেখতে পাবো। আমরা যদি সাউথের আসি তাহলে আমরা এখানে যে আমাদের ওয়েস্টার্ন ঘাট রিজিয়ন সেই বনাঞ্চলের এনভায়রনমেন্ট দেখতে পাবো। আমরা যদি ইস্টে আসি
এক্ষেত্রে আমরা ম্যানগ্রোভ ইকোসিস্টেম দেখতে পাবো। ওয়ার্ল্ড যদি বলি, ওয়ার্ল্ড হলে ট্রপিক্যাল একটা ইকোসিস্টেম, তুন্দ্রা একটা ইকোসিস্টেম, ট্যাগা একটা ইকোসিস্টেম। বোঝাতে পারলাম? দ্যাট ইজ ইকোসিস্টেম ডাইভার্সিটি। বিভিন্ন রকম ডাইভার্সিটি যেটা ইকোসিস্টেমের আন্ডারে পড়ে সেটাকে আমরা বলে থাকি ইকোসিস্টেম ডাইভার্সিটি। নেক্সট, বায়োডাইভার্সিটির গুরুত্ব কি? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি? ইকোলজিক্যাল ইম্পর্টেন্স বা পরিবেশগত ইম্পর্টেন্স। একটা ইকোসিস্টেমে প্রত্যেকের, মশা থেকে শুরু করে বাঘের, প্রত্যেকের নির্দিষ্ট নির্দিষ্ট গুরুত্ব রয়েছে। কি? সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল। ধরে নিচ্ছি এটা একটা আমাদের হায়ারার্কিয়াল টেবিল বা পিরামিড। এই রিজিয়নে রয়েছে গাছ, এই রিজিয়নে রয়েছে একটা হার্বিভোর, এখানে রয়েছে একটা কার্নিভোর 1, এখানে রয়েছে কার্নিভোর 2 এবং এখানে রয়েছে অ্যাপেক্স কার্নিভোর। ওকে, এবার এখান থেকে যদি আমরা এই হার্বিভোর নামক স্পিসিসটাকে বিলুপ্ত করে দিই তাহলে কি হবে? তাহলে এই হার্বিভোর না থাকার কারণে এই অযথা বা অবাঞ্ছিত যে বনাঞ্চল, এমন নয় যে সব বনাঞ্চল ইম্পর্টেন্ট, এমন কিছু গাছ রয়েছে যেটা মানুষ প্রজাতি বা লিভিং অ্যানিমালসদের জন্য ক্ষতিকারক, তো সেইটাকে একটা পার্টিকুলার হার্বিভোরের স্পিসিস খেয়ে ফেলে, যেটা তার ইন্টেস্টিনে স্যুট করে যায়, অন্য প্রাণীর দেহে করে না। তো এবার সেই যে একটা অবাঞ্ছিত ঘাস, সেটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে হার্বিভোরের অনুপস্থিতির কারণে। এবার কার্নিভোর, যেটা অ্যাপেক্স কার্নিভোর, সে কিন্তু তার দুটো লেয়ারের কার্নিভোর খাবার হিসেবে পাচ্ছে, কিন্তু এই কার্নিভোর যে হার্বিভোরকে খেত তার সংখ্যা ক্রমাগত রিডিউস হতে থাকবে এবং তার ফলে একটা সময় এও নিঃশেষ হয়ে যাবে, কার্নিভোর 2 একে খেতে না পেয়ে নিঃশেষ হতে থাকবে, একদম শেষ পর্যায়ে গিয়ে এই অ্যাপেক্স প্রেডেটরও শেষ হয়ে যাবে। এর ফলে এই যে প্রপার লেভেল 1 এর যে গাছগুলো সেগুলো আরো অবাঞ্ছিত বাড়তে থাকবে। তার মানে একটা খাদ্য শৃঙ্খলে বা একটা খাদ্য জালে বায়োডাইভার্সিটি এবং সেখানকার স্পিসিস গুলো বজায় থাকা খুব দরকার। অক্সিজেন, পরাগায়ন, পচন ক্রিয়া ইত্যাদি নিশ্চিত করে, বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষা করে। অর্থনৈতিকভাবে এগুলো কিভাবে ইম্পর্টেন্ট? কৃষি, একটু আগে আমি একটা হিমালয়ান ড্রাগের কথা বললাম, গাছটার নাম হচ্ছে হিমালয়ান ইউ, যেখান থেকে আমরা কি পাচ্ছি? ট্যাক্সল নামে একটা ড্রাগ পাচ্ছি, যেটা ক্যান্সার রিমুভালের কাজে ন্যাচারালি ইউজ করা যাবে, ইন্ডিয়াতেই পাওয়া যাচ্ছে। ঔষধ তৈরি করার কাজে আমরা অশ্বগন্ধার নাম শুনেছি, আমরা হচ্ছে তোমার অর্জুন গাছের নাম শুনেছি, বাবুল গাছের নাম শুনেছি, এগুলো হচ্ছে ঔষধীয় গাছ। বনজ পণ্য, কাঠ, রেজিন, তেল, এগুলো আমরা কালচার থেকে পাই, মানে তোমার অরণ্য থেকে পাই। ইকো ট্যুরিজমের ক্ষেত্রেও ভীষণ ইম্পর্টেন্ট, এটা সেটা শুধুমাত্র বন বলে নয়, মানে প্ল্যান্ট বলে নয়, বিভিন্ন প্রাণীর সংযোগস্থলে, যেখানে আমরা পড়েছি বায়োস্ফিয়ার রিজার্ভ, তারপরে হচ্ছে আমাদের ন্যাশনাল পার্ক ইত্যাদি ইত্যাদি। সামাজিক সাংস্কৃতিক কিভাবে ইম্পর্টেন্স রক্ষা হয়? আদিবাসী সংস্কৃতি, ট্রাইবাল লোকজনেরা আমরা দেখেছি বিভিন্ন ঘন বনের মধ্যে নিজেদের একান্ত যে কালচার সেটাকে মেনটেন করে বসবাস করে, তারা বাইরের সঙ্গে তাল মেলাতে সক্ষম নয়, তারা তাদের নিজেদের কালচারটুকু আঁকড়ে রেখেই বাঁচার চেষ্টা করছে। এবার আমাদের কাছে যদি সেই বনাঞ্চল না থাকে ধীরে ধীরে, তাহলে ওই পার্টিকুলার আদিবাসী সংস্কৃতি লোপ পেয়ে যাবে, তারাও একসময় মারা যাবে। ধর্মীয় ও ঐতিহ্যগত মূল্য, জৈব বৈচিত্র্যের হটস্পট কাকে বলে? একটু আগে সেটা আমরা মেনশন করছিলাম। জৈব বৈচিত্র্য হটস্পট হলো পৃথিবীর এমন বিশেষ ভৌগোলিক অঞ্চল যেখানে প্রচুর সংখ্যক এন্ডেমিক স্পিসিস রয়েছে। এন্ডেমিক মানে কি? এমন একটি রিজিয়নে, দিস ইজ আ রিজিয়ন, এন্ডেমিক স্পিসিস হচ্ছে এই সমস্ত রিজিয়নে যে সমস্ত স্পিসিসগুলো পাওয়া যাবে ওয়ার্ল্ডের আর কোনো জায়গায় পাওয়া যাবে না। অন্যান্য সব জায়গায় পাওয়া গেলে এটাকে কি বলা হতো? লিস্ট কনসার্ন স্পিসিস, তার মানে সব জায়গায় পাওয়া যাচ্ছে। কিন্তু যেহেতু এই পার্টিকুলার ভৌগোলিক এলাকাটার মধ্যে একটু সীমাবদ্ধ, এটাকে আমরা বলি এন্ডেমিক, যেটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এবং এই যে এন্ডেমিক স্পিসিসগুলো রয়েছে, এই এন্ডেমিক স্পিসিসের মধ্যে আবার এদের 70%-এরও বেশি তারা বিপদ সম্মুখীন, সংকটাপন্ন, তাদের ন্যাচারাল হ্যাবিটেট নষ্ট হয়ে গেছে, বা তারা তাদের নিজস্ব যে হচ্ছে তোমার নিশ সেগুলোকে আর কাজ করতে পারছে না। সুতরাং বিপুল
জৈব বৈচিত্র্য একটা পার্টিকুলার জায়গায় এবং তারা বিপদের জন্য অনুকূল, এরকম একটা স্পিসিস জায়গাকেই আমরা কি বলবো? বাস্তুতন্ত্রীয় হটস্পট। ভারতবর্ষে কতগুলো হটস্পট আছে? ভারতীয় উপমহাদেশে 4টি। কি কি? ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, ইন্ডো বার্মা রিজিয়ন, সুন্দারল্যান্ড। এর আন্ডারে আন্দামান নিকোবর। আমরা যদি আন্দামান নিকোবরের ম্যাপ কল্পনা করি, দিস ইজ আওয়ার ইন্ডিয়ান রিজিয়ন, এখানটা হচ্ছে আমাদের আন্দামান নিকোবর, এখানে হচ্ছে আমাদের সুমাত্রা, জাভা, বিভিন্ন আর্কিপেলাজো গুলো এখানে গঠিত হয়েছে। তো ওই পুরো যে আর্কিপেলাজো যে দ্বীপ, সেটাকেই বলা হয় সুন্দারল্যান্ড। আর তার মধ্যে আসে আমাদের একটা পার্টিকুলার স্টেট, সেটা হচ্ছে আমাদের আন্দামান অ্যান্ড নিকোবর, সেটা সুন্দারল্যান্ডের অন্তর্গত। তাহলে কটা বায়োডাইভার্সিটি হটস্পট? 4টে। কি কি? ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, ইন্ডো বার্মা রিজিয়ন অ্যান্ড সুন্দারল্যান্ডের আন্ডারে আন্দামান অ্যান্ড নিকোবর। একটু ম্যাপ দেখে নিই। বায়োডাইভার্সিটি হটস্পট হিমালয়ান রিজিয়ন আমাদের রয়েছে, ইন্ডো বার্মা রিজিয়ন আমাদের রয়েছে, সুন্দারল্যান্ড, আন্দামান নিকোবর, ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট। ওকে, নেক্সট, জৈব বৈচিত্র্য সংরক্ষণের আমাদের কি কি মেজার রয়েছে? জৈব বৈচিত্র্য সংরক্ষণ করতে হবে কেন? একটু আগে আমরা দেখলাম জৈব বৈচিত্র্যের গভীরতা কতটা, জৈব বৈচিত্র্য থাকার ফলে সুবিধা কতটা। বনৌষধি হোক কি আমাদের ইকো ট্যুরিজম হোক কি আমাদের মনুষ্য জগতের ভালো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব দিক থেকেই জৈব বৈচিত্র্য প্রোটেকশন করা আমাদের একটা দায়িত্ব। এটাকে দুভাগে কনজার্ভ করা যায়, একটা ইনসিটু কনজারভেশন, একটা এক্সিটু কনজারভেশন। আমরা নাম শুনেই দুটোর আলাদা আলাদা ডিরাইভ করতে পারছি। ইন সিটু, ইন মানে অন্তরে, তার মানে এমন একটা জায়গায় কনজারভেশন করতে হবে যার মধ্যেই প্রাণীরা অলরেডি রয়েছে। আর একটা হচ্ছে এক্স সিটু, মিনস তার যে ন্যাচারাল হ্যাবিটেট তার বাইরে এনে তাকে সংরক্ষণ করা হচ্ছে। তাহলে এবার প্রশ্ন হবে স্টুডেন্টদের, ম্যাম ইনসিটুতেই যখন কনজার্ভ হচ্ছে তখন আবার এক্সিটুতে করতে হবে কেন? বিকজ আমরা এক্সিটুর আন্ডারে কি কি দেখতে পাচ্ছি? চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন, সিড ব্যাংক, ক্রায়ো প্রিজার্ভেশন। এক্সিটু কনজারভেশন এই কারণেই করা হয় কারণ সেই পার্টিকুলার সময়ে সেই প্রাকৃতিক উদ্ভিদটি বা প্রাণীটি আর যে ডারউইনের কথা অনুযায়ী ন্যাচারাল সিলেকশন সেই পদ্ধতিতে আর বেড়ে উঠতে পারছে না। ধরে নিই ডোডো পাখি এখনো বেঁচে আছে, সেটা বিলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে? এবার ধরে নিই সেটা বেঁচে আছে, লাস্ট স্পিসিস বেঁচে আছে একটা ছেলে এবং একটা মেয়ে বেঁচে আছে। এবার এরা দুজন মারা গেলেই ডোডো প্রাণী বিলুপ্ত হয়ে যাবে, রাইট? এম আই রাইট? দিস ইজ ক্লিয়ার, রাইট? এবার সেই ডোডো পাখি দুটোর লাস্ট স্পিসিস বেঁচে আছে এবং বিজ্ঞানীরা চেষ্টা করছে যে আমাদেরকে এদেরকে যে কোনো মূল্যে প্রোটেকশন দিতে হবে। এই দুটো বিলুপ্ত হয়ে গেলে এরা এক্সটিংক্ট হয়ে যাবে পৃথিবী থেকে চিরতরে। ওনারা এবার কি করলেন? ইনসিটু কনজার্ভ থেকে নিয়ে এলেন এক্সিটুতে, মিন্স প্রাকৃতিক পরিবেশের বাইরে। তার মানে এখন ওই ডোডো পাখি দুটোর কাছে গোল্ডেন অপরচুনিটি কি? তাদেরকে ধ্যান রাখবে কারা? মনুষ্য জগৎ। শুধু ধ্যানই রাখবে না, প্রোটেকশন দেবে। কেন ম্যাম প্রোটেকশন দেওয়ার কি দরকার? ইনসিটুতে কি অসুবিধা হচ্ছিল? যখনই আমরা একটা প্রাণীকে তাদের ন্যাচারাল হ্যাবিটেটে ছেড়ে দেব, দেয়ার ইজ বিন আ কম্পিটিশন ফর ফুড। ডোডো প্রাণী দুটো তাদেরকে খাওয়ার জন্য একটা প্রেডেটর তাদেরকে অ্যাটাক করতে আসবে, তাদেরকে জীবন বাঁচানোর জন্য লড়াই করতে হবে। সেই লড়াই থেকে তাদেরকে বাঁচিয়ে এনে বাইরে প্রাকৃতিক পরিবেশের তাদের বাইরে এনে কনজার্ভ করা হয়। তাদেরকে একটা সুস্থ পরিবেশ দেওয়া হলো, খাবার দাবার দেওয়া হলো, ইনফ্যাক্ট তাদের ব্রিডিং করানো হলো ব্রিডিং সেন্টারে গিয়ে। এবং পরবর্তীকালে যখন তারা সুস্থ বাচ্চার জন্ম দিল, সেখান থেকেও যখন সংখ্যা বেশ কয়েকটা বাড়ানো গেল, তারপরে তাদেরকে ন্যাচারাল হ্যাবিটেটে ছাড়া হবে। চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন এই ধরনের জায়গাগুলোতে কোনো কম্পিটিশন থাকে না, তারা ওখানেই বড় হতে থাকে, কিন্তু তারা আবার সেই বনাঞ্চলের ফিলটাও পায়। কিন্তু ওই কম্পিটিশন বেঁচে থাকার জন্য খাবার খোঁজার সেটা থাকে না। তার ফলে তারা একটা যে ন্যাচারাল হ্যাবিটেট থেকে যে কম্পিটিশনের মুখোমুখি হতে হতো সেটা তাদেরকে হতে হচ্ছে না। এ কারণে তারা একটা জায়গা পাচ্ছে যেখানে তাদেরকে একটা ব্রিডিং সেন্টারের মাধ্যমে তারা আরো বেড়ে উঠছে এবং জনসংখ্যা বাড়াতে পারছে। কিন্তু ডোডোর ক্ষেত্রে এই ইনসিটু কনজারভেশন, এক্সিটু কনজারভেশন কাজ করেনি মানে কি হয়নি, তার আগেই তারা বিলুপ্ত হয়ে গিয়েছে।
ইনসিটু কনজারভেশনের তিনটে মেন জিনিস, একটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, একটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা অভয়ারণ্য, আর একটা হচ্ছে ন্যাশনাল পার্ক। এক্সিটু কনজারভেশনের আন্ডারে রয়েছে চিড়িয়াখানা ফর প্রাণী, বটানিক্যাল গার্ডেন ফর প্ল্যান্টস, সিড ব্যাংক মানে সেখানে শুধুমাত্র সিড প্রিজার্ভ করে রাখা হবে। অ্যান্ড দ্য আনাদার ওয়ান ইজ ক্রায়ো প্রিজার্ভেশন। ক্রায়ো প্রিজার্ভেশন ইজ 180 ডিগ্রি মাইনাস টেম্পারেচারে কোনো কিছুকে প্রিজার্ভ করে রাখা লিকুইড নাইট্রোজেনে, সেটাকেই বলা হয় ক্রায়ো প্রিজার্ভেশন। ভারতীয় আইন এবং উদ্যোগ, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। আমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্স করছিলাম আমরা একটা জিনিস পড়েছিলাম, দ্যাট ইজ কি ভারতবর্ষের নামিবিয়া থেকে চিতা আনা হয়েছে। You know why the cheetah was extinct from India? ভারতবর্ষে শেষ 4টে চিতা ছিল মধ্যপ্রদেশের অরণ্যে। সেখানকার যে রাজা, সেই রাজা একদিনে 3খানা চিতার শিকার করেন এবং 1খানা মারা গেছেন, এবং সেটাই ছিল দ্য লাস্ট চিতা যে নর্মাল মারা গেছে, এবং 3খানা চিতাকে একদিনেই মেরে দেওয়া হয়েছে। বিকজ ব্যাক দেন বাঘ মারা, সিংহ মারা, চিতা মারা এগুলো একটা বীরত্ব প্রদর্শন করতো জনতার সামনে। আমি এতগুলো বাঘ মেরেছি, এতগুলো চিতা মেরেছি, অ্যান্ড দ্যাট শুড বি রেস্ট্রিক্টেড অনলি টু দ্য রয়্যাল ওয়ান্স। জনগণ মারতে পারতো না, রয়্যাল লোকজনই মজা নেওয়ার জন্য জঙ্গলে গিয়ে এসব মারামারি করতেন। এবং দ্যাট ওয়াজ দ্য লাস্ট কি সে মারা গিয়েছে। এবং আজকে আমাদেরকে চিতার প্রোটেকশনের জন্য প্রজেক্ট বানাতে হচ্ছে কয়েক কোটি টাকা দিয়ে, কয়েকশো কোটি টাকা দিয়ে, মাই ব্যাড, কয়েক কোটি নয়, কয়েকশো কোটি টাকা। নেক্সট, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট, ডাইভার্সিটিকে প্রোটেকশন করার জন্য কবে এসেছিল একটা? 2002 সালে। প্রজেক্ট টাইগার, টাইগারকে বাঁচানোর জন্য অ্যাক্ট কত সালে? 1973। প্রজেক্ট এলিফ্যান্ট 1992 সালে। প্রজেক্ট রাইনো 2005 সালে। প্রজেক্ট টাইগার, টাইগারের সংখ্যা সব থেকে বেশি কোথায় আছে? মধ্যপ্রদেশ। প্রজেক্ট এলিফ্যান্ট, এলিফ্যান্টের সংখ্যা সর্বাধিক কোথায় আছে? কর্ণাটক। প্রজেক্ট রাইনো, রাইনো সর্বাধিক কোথায় আছে? আসাম। ওকে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। 2015 সালের আগে পর্যন্ত সেটা এমডিজি ছিল, মিলেনিয়াল ডেভেলপমেন্ট গোল। 2015 সালে জাতিসংঘ কর্তৃক দারিদ্র দূরীকরণ, পৃথিবীকে রক্ষা এবং 2030 সালের মধ্যে সকল মানুষের মধ্যে শান্তি সমৃদ্ধি উপভোগ করার জন্য একটি সার্বজনীন আহ্বান জানান, যেখানে কতগুলি লক্ষ্যমাত্রা ফিক্স করা হয়েছিল? 17টি লক্ষ্যমাত্রা ফিক্স করা হয়েছিল। কত সালে বৈঠকটি হয়েছিল? 2015 সালে। কত সালের জন্য? আগামী 15 সালের জন্য, অর্থাৎ 2030 সালের জন্য। এই সালেই একটা ইম্পর্টেন্ট ফিচার আমরা পড়েছিলাম কি? প্যারিস ক্লাইমেট চেঞ্জ, মনে আছে? দ্য কনফারেন্স অফ পার্টি ইন প্যারিস। সেক্ষেত্রে কি বলা হয়েছিল? যে পৃথিবীর তাপমাত্রা 1 থেকে 1.5 ডিগ্রির মধ্যে আপকামিং জেনারেশনগুলোতে কমিয়ে রাখতে হবে, যাতে তার থেকে না বাড়ে বা বৃদ্ধি পায়। যে দেশগুলি পিছিয়ে আছে সেই দেশগুলির অগ্রগতিকে অগ্রাধিকার দেওয়া প্রতিশ্রুতিবদ্ধ। তার মানে আমি ইন্ডিয়া, আমি ডেভেলপিং নেশন, তুমি আমেরিকা, তোমার উচিত তুমি এনভায়রনমেন্টকে হার্ম করে যে ডেভেলপমেন্ট পেয়েছো, আজকে আমাকে বলছো যে না তুমি আজকে কাজটা করো না। ঠিক আছে, আমি করব না, তাহলে আমাকেও তো সেই জিনিসগুলো দিতে হবে এনে, আমাকেও তো সেই ডেভেলপমেন্টটা এনশিওর করতে হবে। তোমার দেশের মানুষ আজকে এসিতে বসে হাওয়া খাচ্ছে, তুমি 1900 সালে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড রিলিজ করেছো। তখন আমরা ব্রিটিশদের সঙ্গে লড়ছিলাম, আমাদের অত মানুষের জনগণের প্রতি ধ্যান দেওয়ার সময় ছিল না। আমাদের একটাই উদ্দেশ্য ছিল ব্রিটিশকে ভারতবর্ষ থেকে তাড়ানো। তখন আমরা ওইদিকে ধ্যান দিতে পারিনি, কিন্তু তখন তুমি ধ্যান দিয়ে নিজেকে আপডেট করে নিয়েছো। সারা বিশ্বের মাত্র 4% জনগণ তোমার কাছে আছে, অথচ বিশ্বের 13% কার্বন ডাই অক্সাইড তুমি একা এমিট করো। তুমি আজকে কোন মুখে বলছো যে ভারত, চায়না তোমরা নিজেদেরকে আটকে রাখো, প্রতিশ্রুতিবদ্ধ হও, কার্বন এমিশন করবে না? ঠিক আছে, আমরাও বলছি করব না, আমাদেরকেও হেল্প করতে হবে। তাহলে আমাদের মানুষকে খাওয়ানোর দায়িত্ব তোমাকে নিতে হবে। আমাদের ভারতবর্ষে চায়নার মতো কান্ট্রিতে ইলেকট্রিক ভেহিকেল চালানোর দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। যাতে আমরা রিনিউয়েবল এনার্জি তৈরি করতে পারি, তার জন্য যে টাকাটার দরকার সেই টাকাটাও তোমাদেরকে দিতে হবে। এটা কিন্তু ইন্ডিয়া ইউএস কে বলছে না, এটা ইউএন জানিয়েছে
যে পরস্পরের হেল্প করার মাধ্যমেই কিন্তু আমরা একে অপরকে মানে একটা পার্টিকুলার পভার্টি থেকে তুলে নিয়ে আসতে পারবো। আমার ভাবলে আমরা কোনোদিনই সেই পার্টিকুলার জায়গা থেকে নিচে থেকে উপরে উঠতে পারবো না। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা দারিদ্র্য, ক্ষুধা, এইডস, নারী এবং মেয়েদের প্রতি বৈষম্য দূর করার জন্য কিন্তু ডিজাইন করা হয়েছিল। টেকসই উন্নয়ন হলো বর্তমানের চাহিদা পূরণের পদ্ধতি, কিন্তু এটাকে টেকসই বা সাস্টেইনেবল কেন বলা হয়েছে? আমি ঠিক করেছি, আমার একজন বান্ধবী আছে, সে ঠিক করেছে সে কম টাকায় সংসার চালাবে। আমি ঠিক করেছি আমিও সেম জিনিস, কিন্তু আমি 1000 টাকা, ও ডিসাইড করেছে 5000 টাকায় চালাবে, আমি ডিসাইড করেছি 6000 টাকায় চালাবো। ঠিক আছে, সে ওই 5000 টাকার মধ্যে বেশিরভাগ যা জিনিসপত্র কিনেছে সব প্লাস্টিকের, আর আমি কি করেছি, কিছু জিনিস যেগুলো হয় সেগুলো রিইউজ করেছি। যেগুলো বাড়িতে অলরেডি ছিল সেগুলোকে আমি ফেলিনি, কারণ আমার বাড়িতে রিসাইকেলের কোনো ব্যবস্থা নেই, আমার গ্রামে রিসাইকেলের কোনো ব্যবস্থা নেই। আমি যা ফেলবো এনভায়রনমেন্টে গিয়ে পড়বে, সেটাকে পলিউট করবে। আমি বাড়িতে যা ছিল সেটাকে রিইউজ করছি নতুন ভাবে ডিজাইন করে, অথবা যে টাকাটা আমার কাছে বাজেট রয়েছে সেই বাজেটের মধ্যে আমি চেষ্টা করেছি যে বায়োডিগ্রেডেবল জিনিসপত্রগুলোকে ইউজ করব। ক্লিয়ার? তাহলে এবার কি হচ্ছে, আমি আমার যে চাহিদা পূরণ, আমার জিনিসপত্র রাখার যে দরকার ছিল সেগুলোকে পূর্ণ করলাম, কিন্তু আমার ফিউচার জেনারেশনের সঙ্গে কোনো রকম আপোষ করলাম না। তার মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি একটা পরিষ্কার এনভায়রনমেন্ট দিয়ে গেলাম, প্লাস্টিক ইউজ না করে, বায়োডিগ্রেডেবল জিনিস ইউজ করে। তার ফলে তারা একটা ক্লিয়ার এনভায়রনমেন্ট পাচ্ছে, এবং এটা দেখা গেল আমাদের গ্রামের সবাই অ্যাডপ্ট করে নিয়েছে। তার ফলে একটা পরিষ্কার জায়গা, পরিষ্কার পার্ক, পরিষ্কার পুকুর, পরিষ্কার জল আমরা সব পাচ্ছি। এবার এটাকে ব্রড ভাবে ভাবো, আমরা একটা জায়গায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গড়ে তুলব, সেখানে প্রচুর গাছ রয়েছে, সেই গাছগুলোকে কাটতে হবে। এবার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গড়ে ফেললাম, কিন্তু তার আশেপাশে আমরা কোনো রকম কিছু করলাম না। এবার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা আগামী 5 বছরের মধ্যে সেক্ষেত্রে এবার বসবাসযোগ্য স্থান তৈরি করে ফেললো, কিন্তু সেই মুহূর্তে 5 বছর আগে গাছগুলোকে যখন কাটা হচ্ছিল কোনো এক্সট্রা গাছ প্রোটেকশনের জন্য লাগানো হয়নি, যার ফলে ওই মাটিগুলো ঝুরঝুরে হয়ে যাচ্ছিল, সেখানে আর কোনো কিছু বসবাসযোগ্য বাড়ি তৈরির ভিত তৈরি হচ্ছিল না। তার ফলে আমরা বর্তমান চাহিদা তো মিটিয়েছিলাম, কিন্তু ভবিষ্যতের কথা আমরা ভাবিনি, যে ভবিষ্যতে আমরা কি করব। অত কয়েক হেক্টর ল্যান্ড আমরা নষ্ট করে ফেলেছিলাম। কিন্তু অপরদিকেই অন্য একটা XYZ কোম্পানি, সে এনভায়রনমেন্ট প্রপার EPA এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট পড়াশোনা করেছে, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট লোক নিয়ে এসছে, তারা ডিসাইড করিয়েছে যে ঠিক আছে আপনি এইটুকু জায়গার মধ্যে আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বানান, এবং সেই ল্যান্ডটাকে এবং কার্বন সিঙ্ক করার জন্য আপনি একটা কাজ করুন, চারিদিকে যতগুলো গাছ কেটেছেন অতগুলো তো হবে না, বাট অ্যাটলিস্ট তার 40% একটা ট্রি বেল্ট তৈরি করুন। সেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেই ট্রি বেল্টটা করলো, ইমপ্ল্যান্ট করলো। তিনিও 5 বছর পর বিদেশে চলে গেলেন সাকসেস পাওয়ার পরে, কিন্তু সেই 5 বছরে আরো বনাঞ্চল বৃদ্ধি পেয়ে সেই পার্টিকুলার জায়গাটা বসবাসের উপযোগী তৈরি হয়ে গেল। তার মানে বর্তমানে চাহিদাও পূরণ হলো, ফিউচার প্রজন্মের চাহিদা পূরণের সঙ্গে আপোষও হলো না। এটাই হচ্ছে সাস্টেইনেবল, মানে এমন একটা পদ্ধতি যেটাতে আমার প্রেজেন্ট চাহিদা পূর্ণ হচ্ছে, আমার ফিউচার জন্মের কোনো consideration না করে। This is sustainable development goal. That means you can adopt any developmental goal but without considerate the future generations need. এখনই সব শেষ করে দিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আর কিছুই পারবে না। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের গোল নাম্বার 1 পভার্টি, 2 হাঙ্গার বা ক্ষুধা, 3 ওয়েল হেলথ, 4 মানসম্মত শিক্ষা কোয়ালিটি এডুকেশন, ইকুয়ালিটি অফ জেন্ডার, পরিষ্কার জল এবং স্যানিটেশন, রিনিউয়েবল এবং সাস্টেনেবল এনার্জি, উপযুক্ত কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পের উদ্ভাবন এবং অবকাঠামো। 10 নম্বর হচ্ছে বৈষম্যর
বৈষম্যের কম করা, টেকসই শহর এবং সম্প্রদায়, দায়িত্বশীল ব্যবহার এবং উৎপাদন রিসোর্সের, জলবায়ুর প্রতি নিজেদেরকে আরো রেসপন্সিবল করে তোলা, জলের নিচে জীবন, ওয়াটার লাইফ আন্ডার ওয়াটার, লাইফ অ্যাবভ ওয়াটার, শান্তি এবং ন্যায় বিচার, শক্তিশালী প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। লক্ষ্য, এইটি 17 নাম্বারটি হচ্ছে এই লক্ষ্য, যতগুলো আমরা 16টি লক্ষ্য পড়লাম, সেই 16টি লক্ষ্য অর্জনের জন্য প্রত্যেকটি দেশের অংশীদারিত্ব ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এবার হচ্ছে পরিবেশ সংরক্ষণ আইন, আমরা একটু বিস্তারিত বা তাদের মধ্যে মেন এসেন্সটা কি একটু দেখে নিই। পরিবেশ সুরক্ষা আইন 1986, এটি হচ্ছে একটি আমব্রেলা অ্যাক্ট যা সমস্ত পরিবেশগত বিষয় নিয়ন্ত্রণ করে। দ্যাট মিনস আমরা যে পরিবেশের আন্ডারে যতগুলো ল দেখব, ওয়াটার পলিউশন বোর্ড অফ ইন্ডিয়া, এয়ার পলিউশন বোর্ড অফ ইন্ডিয়া, এই সমস্ত কিছু এই পরিবেশ সুরক্ষা আইন 1986 এর আন্ডারে আসবে। যদিও এই আমব্রেলাটা ঠিকঠাক হলো না, এটা একটু মুখ হয়ে যাবে অন্য কারোর, হোয়াট এভার। বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2006, মানে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 তে আমরা যে অ্যাক্টটা দেখেছিলাম সেটার আবার অ্যামেন্ডমেন্ট হয়েছে 2006 সালে। সেক্ষেত্রে বন্যপ্রাণী, জাতীয় উদ্যান, অভয়ারণ্য ইত্যাদি রক্ষা করার জন্য আইন বানানো হয়েছে। বন সংরক্ষণ আইন 1980, বনভূমির বিভিন্ন কাজ, কোন কাজের জন্য বনভূমি ইউজ করা যাবে এবং কোন কাজের জন্য যাবে না সেটা এই আইনে লিখে দেওয়া হয়েছে। জল, পলিউশন প্রিভেন্টেশন কন্ট্রোল অ্যাক্ট 1974, এক্ষেত্রে জল দূষণ নিয়ন্ত্রিত হবে এই অ্যাক্টটির দ্বারা। বায়ু দূষণ প্রতিরোধ আইন 1981, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ম 2016, অ্যামেন্ড হয়েছিল 2021-এ। এক্ষেত্রে বলা হয়েছিল সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইউজ করা যাবে না, মিনিমাম হতে হবে 75 মাইক্রনই পাস্তার কথা মনে পড়ে গেছিল আমার, সরি। So it was 75 micron for suburbans and 125 micron for megacities. স্টকহোম কনফারেন্স, এবার আমরা আসবো কিছু ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল কনফারেন্সের কাছে। সেই কনফারেন্সগুলোতে তারা কি কি বলেছে বা গুরুত্ব কি, সেই সমস্ত কনফারেন্সের একটু আমরা দেখে নেব, কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, একটু ইম্পর্টেন্ট। ওকে, স্টকহোম কনফারেন্স, স্থান স্টকহোম, সুইডেন। প্রথমবার বিশ্বব্যাপী পরিবেশ রক্ষার উপর গুরুত্ব তুলে ধরা হয় 1972 সালটা মনে রাখবে, এই সালেই আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টও তৈরি করা হয়েছিল। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম গঠিত হয়। 5th জুন, এই 1972-এই আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5th জুনের আইডিয়াটা পাই। ব্রন্টল্যান্ড কমিশন এর রিপোর্টের মেন মোটো কি ছিল? আওয়ার কমন ফিউচার, দ্যাট মিনস উই আর শেয়ারিং আ কমন ওয়ার্ল্ড, আ কমন আর্থ, সুতরাং টু প্রোটেক্ট দিস ওয়ার্ল্ড ইজ আওয়ার কমন রেসপন্সিবিলিটি। সাস্টেনেবল ডেভেলপমেন্টের এখানে ক্লাসিক সংজ্ঞা দেওয়া হয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি, কিভাবে সেটাকে আমরা ফিউচারে আরো এগিয়ে নিয়ে যাব, সেটার আইডিয়া এখানে দেওয়া হয়। আর্থ সামিট, রিও সামিট 1992, ভেরি ইম্পর্টেন্ট। এর সালটা জিজ্ঞেস করে, রিও সামিট কত সালে হয়? 1992-এ। এর স্থানও জিজ্ঞেস করে যে এটি কোথায় হয়, রিও নামেই বুঝতে পারছি ইট ইজ ইন ব্রাজিল। এর ফলাফল, এজেন্ডা 21, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, UNFCCC, ক্লাইমেট চেঞ্জ ফ্রেমওয়ার্ক, UNCCD, কনভেনশন অন কমব্যাট ডেজার্টিফিকেশন। এজেন্ডা 21 এর নাম কেন? কারণ 21st সেঞ্চুরিকে যাতে প্রোটেক্ট করা যায়, যাতে আর্থকে প্রোটেক্ট করা যায়, 21st সেঞ্চুরিতে ডেভেলপমেন্টের সঙ্গে পাল্লা দিয়ে কিভাবে প্রোটেকশন করা যায়, এজন্যই ওই চুক্তিটির নাম এজেন্ডা 21। কিয়োটো প্রোটোকল, এর মেন উদ্দেশ্য ছিল গ্রিন হাউস গ্যাস কমানো, এটি হয়েছিল জাপানে। কিয়োটো 2005 সালে। ডেভেলপড নেশনদের জন্য বাধ্যতামূলক এমিশন রিডাকশন টার্গেট, যে ডেভেলপড যে নেশন তারা তাদের এমিশন, যে কার্বন এমিশন বা গ্রিন হাউস গ্যাস এমিশন কমাতেই হবে, এটা বাধ্যতামূলক।
কার্বন ট্রেডিং, ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম চালু। এই টার্মটা তো আমরা পড়লাম যে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম, এটাতে বোঝার কিছু নেই, বুঝতেই পাচ্ছি যে ডেভেলপমেন্টের সূত্রগুলো আমরা বানাবো সেটা ক্লিন হতে হবে, সেক্ষেত্রে কার্বন এমিশন যতটা পারা যায় কম তৈরি করতে হবে। নাও দিস পার্টিকুলার ওয়ার্ড আমরা নতুন শুনছি এবং নতুন আমাদের কাছে, কার্বন ট্রেডিং। হোয়াট ইজ কার্বন ট্রেডিং? মানে কার্বনকে বিক্রি করা, বাট হাউ ডাজ ইভেন আ কার্বন, উই কান্ট ইভেন এবল টু সি ইট, সো হাউ কুড উই ট্রেড ইট? এবার হচ্ছে এমন একটা জিনিস, সাপোজ আমাদের সবকিছুর একটা ইউনিট থাকে, রাইট? আমাদের কোনো জিনিস বানাতে গেলে আমাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে এমিশন করতে হয়, ওকে? এবার হচ্ছে কার্বন ট্রেডিংটা এমন একটা জিনিস যেক্ষেত্রে কার্বন ফুটপ্রিন্ট, এটা হচ্ছে একে অপরের সঙ্গে ট্রেড করে একটা মেকানিজম। ইউএসএ এবছর ধরে নাও 50 ইউনিট কার্বন উৎপাদন করেছে, ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা 100 ইউনিট হয়ে গেছে। ইন্ডিয়ার এই ইউনিটটা তাহলে কিভাবে হবে ম্যাম? এক্ষুনি তো আপনি বললেন আবার কন্ট্রারি হয়ে যাচ্ছে না ব্যাপারটা, আমরা চোখেই দেখতে পাই না, মাপছি কি করে, রাইট? আমরা একটা পাওয়ার প্ল্যান্ট এস্টাবলিশ করেছি, ওই পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা কিছু প্রোডাকশন করব। কোনো জিনিস যেটা প্রোডাকশন করব ইন্ডিয়ার মতো কান্ট্রিতে, উই নিড টু এমিট হোয়াট? কোল। কোলকে বার্ন করা মানেই সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড এমিট হওয়া। ইউএসএ তখন কি বললো? দেয়ার ইজ নো নিড, তোমাদের তো এই 100 ইউনিটই লাগছে না, আমার 50 ইউনিটের একটু কম লাগবে, তোমার ওই 100 ইউনিট লাগছে না, একটা কাজ করি, আমি তোমাকে ওই পার্টিকুলার তোমার নিডটা দিচ্ছি, তুমি আমাকে যে অ্যামাউন্টে এইখানে তুমি প্রোডাকশন করতে চাইতে সেই অ্যামাউন্টটা আমি তোমাকে দিয়ে দেব, তুমি আমাকে সেটা টাকা হিসেবে পে করে দেবে। তাহলে কি হলো? কার্বন ট্রেডিং, মানে এ যে কার্বনটা উৎপন্ন করতো, 100 ইউনিট কার্বন উৎপন্ন করতো, যেটা অলরেডি এর 50-তে থেমে গেছে, বিকজ ইউএসএ বলছে আমার 50 ইউনিট লাগবে না, তুমি এটা নিয়ে নাও। সো আমি এক্সট্রা 50টা কোত্থেকে পেলাম? ইউএসএ থেকে। কিন্তু ইউএসএ তো হচ্ছে তোমার বিশাল টাকা চাইবে, কিন্তু কিয়োটো প্রোটোকলের আন্ডারে ডেভেলপ নেশনের জন্য বাধ্যতামূলক কি? ক্লিন এমিশন করা এবং কার্বন ট্রেডিং করা। এক্ষেত্রে ইউএসএ বেশি টাকাও চাইতে পারবে না, আদারওয়াইজ ঠিক আছে আমি পলিউট করছি। আর পলিউশনে তো শুধুমাত্র ইন্ডিয়া একা ক্ষতিগ্রস্ত হবে না, সমগ্র ওয়ার্ল্ড ক্ষতিগ্রস্ত হবে। আর তুমি ডেভেলপড নেশন, তুমি অলরেডি ডেভেলপ করে ফেলেছো, তুমি প্রক্রিয়াটা জানো, দেন হেল্প মি, নো? সো দ্যাট ইজ কার্বন ট্রেডিং। তো কিয়োটো প্রোটোকলে বলা হয়েছিল কার্বন ট্রেডিং এবং ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। এছাড়া ডেভেলপ নেশনের জন্য এমিশন রিডাকশন বাধ্যতামূলক করা হয়েছিল। কত সালে হয়েছিল? 1997 সালে। আর ইনাক্ট কবে থেকে হয়েছিল? 2005 সালে। এর মেন উদ্দেশ্য কি ছিল? গ্রিন হাউস গ্যাসকে কমানো। জোহানেসবার্গ সামিট, সাউথ আফ্রিকা, এর উদ্দেশ্য কি ছিল? এজেন্ডা 21 এর বাস্তবায়ন পরিকল্পনা। এজেন্ডা 21 আমরা কোথায় দেখেছিলাম? ব্রান্টল্যান্ড কমিশন, রিও সামিটে আমরা দেখেছিলাম 1992 খ্রিস্টাব্দে এজেন্ডা 21 এর চুক্তি স্বাক্ষরিত হতে। আর 2002 সালের জোহানেসবার্গে তার বাস্তবায়ন পর্যালোচনা করা হয়েছিল। এর ফোকাস কি ছিল? জল, দারিদ্রতা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা, শক্তির রিনিউয়েবলের দিকে নিয়ে যাওয়া, বায়ো এগ্রিকালচার বা অর্গানিক এগ্রিকালচারের দিকে নিয়ে যাওয়া এবং জৈব বৈচিত্র্যকে প্রোটেকশন দেওয়া। প্যারিস ক্লাইমেট সামিট, the most important among all the international climate related information, যেটাকে বলা হয় COP, কনফারেন্স অফ পার্টি 21। কত সালে হয়েছিল? 2015 সালে, যেটা প্রমিনেন্টলি নোন প্যারিস এগ্রিমেন্ট। এর মূল লক্ষ্য কি ছিল? গ্লোবাল ওয়ার্মিং 2 ডিগ্রি সেলসিয়াস নিচে রাখার লক্ষ্য, প্রেফারেবলি 1 to 1.5 ডিগ্রি সেলসিয়াস। সকল দেশের জন্য এমিশন রিডাকশন একটা বিশাল বড় রোডম্যাপ আছে, যেটা আমাদের না জানলেও চলবে। মন্ট্রিয়াল প্রোটোকল, এটা কোথায় হয়েছিল? কানাডাতে হয়েছিল। উদ্দেশ্য ওজোন লেয়ারকে রক্ষা করা, ওকে? ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স নিষিদ্ধ করা, সফলতম আন্তর্জাতিক পরিবেশ চুক্তি হিসেবে পরিচিত। তাহলে প্যারিস ক্লাইমেট চেঞ্জের মূল লক্ষ্য কি ছিল? গ্লোবাল ওয়ার্মিং কে কম করা। মন্ট্রিয়াল প্রোটোকলের মূল লক্ষ্য কি ছিল? ওজোন লেয়ারকে রক্ষা করা। দুটোই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। গ্লোবাল ওয়ার্মিং কম হলে পৃথিবীর উষ্ণতা আস্তে আস্তে কম হবে এবং একটা পার্টিকুলার উষ্ণতার মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে। ওজোন লেয়ার প্রোটেক্ট হলে
যে সমস্ত শর্ট রেডিয়েশন গুলো পৃথিবীতে আসছে এবং ফিরে যেতে পারছে না, তারা ওজোন লেয়ার প্রোটেকশনের মাধ্যমে তারা ঢুকতেই পারবে না পৃথিবীকে। সুতরাং একই সাথে ওজোন লেয়ার আমাদের ছাতাও প্রোটেক্টেড হচ্ছে এবং আমাদের পৃথিবী ছাতার তলায় সুরক্ষিতও থাকছে। Okay, this is what today's class is all about. I hope you enjoyed and understand the whole class. একবার বুঝতে না পারলে আরো একবার রিপিট করবে, এবং পরবর্তী যে এনভায়রনমেন্টের ক্লাসটা থাকবে সেটা আমাদের বিভিন্ন সাইকেলগুলো কিভাবে আমরা হয়, নাইট্রোজেন সাইকেল, কার্বন সাইকেল, সেগুলো দেখব, এবং আরো পরিবেশের জন্য, বেঁচে থাকার জন্য কমিউনিটি কি কি ধরনের, সেগুলো আমরা দেখে দুটো ক্লাস মোটামুটি এখনো লাগবে এনভায়রনমেন্টে, দেন উই উইল এন্ড আপ দিস সেশন। তারপরে আমরা আমাদের কন্টেম্পোরারি কালচারের দিকে এগিয়ে যাব, ডান্স, মিউজিক, কালচার কি কি রয়েছে সেদিকে। আজকের জন্য এইটুকুই। আই হোপ ইউ এনজয় দিস সেশন। আর এই ক্লাসের পিডিএফ পেতে গেলে এবং ক্র্যাক ভার্সনের সঙ্গে নিয়মিত জুড়ে থাকতে গেলে এবং ক্লাসের আপডেট পেতে গেলে ক্র্যাক ভার্সনের অফিসিয়াল চ্যানেলকে জয়েন করতে হবে এবং অফিসিয়াল টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। ওকে, সো দিস ইজ টুডেজ ক্লাস ইজ অল অ্যাবাউট। বাই বাই এভরিওয়ান, গুড নাইট।